মানুষ মাত্রই ভুল হয়, তা বলে নিজেকে মানুষ প্রমাণ করার জন্য ইনকাম ট্যাক্সের ফর্মে ভুল করতে যেও না, তাহলে কিন্তু। তা বন্ধুরা, আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করি, বিশেষ করে আমরা যখন প্রথমবার ইনকাম ট্যাক্স ফাইল করতে যাই, তখন কিন্তু কিছু কমন মিস্টেক আছে যেগুলো আমরা করে থাকি। তা এই ভিডিওতে আমরা টোটাল 12টি ইনকাম ট্যাক্সের কমন মিস্টেক নিয়ে কথা বলবো, যেগুলো আমরা ন্যাচারালি করে থাকি। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বরে আসছে সিলেক্ট কারেক্ট ফর্ম। আমরা অনেক সময় ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে আমাদের যে ফর্মটি অ্যাপ্লিকেবল আমাদের জন্য হবে, সেই ফর্মটি কিন্তু আমরা চুজ করতে পারি না। অনেক সময় দেখা যায় যে অনেকের ইনকাম 50 লাখের উপরে আছে, কিন্তু সে স্যালারি থেকে তার ইনকাম করছে, সুতরাং সে ভাবছে ITR 1-এ তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, এবং সে কোনো কারণবশত ITR 1-এ তার ইনকাম ট্যাক্স ফাইল করে ফেললো। এছাড়াও কোনো সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে যারা কমিশন থেকে রোজগার করছে, কিন্তু তারা ITR 3-র বদলে ITR 4-এ তার ইনকাম ট্যাক্স ফাইল করে ফেললো। এক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তার ডিফেক্টিভ রিটার্নের একটা নোটিশ আসতে পারে, অথবা তার ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু প্রসেস নাই হতে পারে। সুতরাং ইনকাম ট্যাক্সের ফর্ম সিলেক্ট করা কিন্তু খুবই জরুরি। ইনকাম ট্যাক্সের ফর্ম কিভাবে সিলেক্ট করতে হয় সেই নিয়ে অলরেডি আমাদের একটি ডেডিকেটেড ভিডিও আছে, আই বাটনে আসছে, চাইলে দেখে নিতে পারো। 2 নম্বর, ডিসক্লোজ অল ইনকাম। অনেকেই আছে যারা ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে কিন্তু তাদের সমস্ত ধরনের ইনকাম শো করে না। বিশেষ করে স্যালারিড পার্সন যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা তাদের ফর্ম 16-এ যে ইনকামটি দেখানো হয় সেই ইনকামটি তারা দেখিয়ে থাকে। এছাড়াও দেখা যেতে পারে তাদের অনেক সময় তাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে কিছু ইন্টারেস্ট পাচ্ছে, অথবা FD থেকে কোনো ইন্টারেস্ট পাচ্ছে। এই ধরনের ইনকাম কিন্তু তারা অনেক সময় দেখায় না। এগুলো কিন্তু দেখানো খুবই প্রয়োজন, কেননা এখন কিন্তু ইনকাম ট্যাক্স পোর্টালে AIS সিস্টেমে গেলেই কিন্তু আমরা জানতে পারি কোনো ব্যক্তি কতটা পরিমাণে সেভিংস অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট আর্ন করেছে, অথবা FD থেকে ইন্টারেস্ট আর্ন করেছে। সুতরাং এই ধরনের ইনকাম না হাইড করে দেখিয়ে দিলে কিন্তু আমরা অনেক বেশি সেফ থাকতে পারি। 3 নম্বর, নট শোয়িং অল সেভিংস অ্যাকাউন্ট। অনেক ব্যক্তি আছে যাদের অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট থাকে, তারা কিন্তু সবগুলো সেভিংস অ্যাকাউন্ট তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখায় না। এক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, কেননা তার কনসালটেন্টের কাছে গিয়ে সব অ্যাকাউন্ট যদি সে না দেখায়, তাহলে কিন্তু কনসালটেন্ট বুঝতেই পারবে না তার কোন কোন অ্যাকাউন্ট থেকে কত ইন্টারেস্ট আর্ন সে করেছে। সুতরাং সবগুলো সেভিংস অ্যাকাউন্ট দেখানো কিন্তু অত্যন্ত প্রয়োজন। যেসব অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে রয়েছে সেগুলো চাইলে আমরা বাদ দিতে পারি, এছাড়া বাকি অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখাতে হবে। 4 নম্বর হলো ইনকারেক্ট পার্সোনাল ডিটেল। অনেক ব্যক্তি আছে যারা কোনো কনসালটেন্টের কাছে তার ফাইল করায়, এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা তার কনসালটেন্টকে জানানোর কোনো প্রয়োজন বোধ করেনি। এর ফলে দেখা যায় তার রং অ্যাড্রেসে তার ইনকাম ট্যাক্স ফাইল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু লোন নিতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। এছাড়াও অনেক সময় দেখা যায় সেই ব্যক্তির পার্সোনাল ইমেল আইডি কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইলে সে দেয় না। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স যদি কোনো নোটিশ ইস্যু করে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু জানতেও পারে না যে ইনকাম ট্যাক্স তাকে কোনো নোটিশ ইস্যু করেছে। সুতরাং নিজের ইমেল আইডি দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি লাইফ ইন্স্যুরেন্স থেকে কোনো টাকা পেয়ে থাকে, সেটা এক্সেমটেড হয়। এছাড়া আফটার রিটায়ারমেন্ট তার সেই অর্গানাইজেশন থেকে অনেক ধরনের টাকা সে পেয়ে থাকে যেগুলো এক্সেমটেড ইনকাম। তখন সেই ব্যক্তি কিন্তু প্রয়োজন অনুভব করে না সেই টাকাটি তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখানোর। এটা কিন্তু একটা বড় ভুল, কেননা ইনকাম ট্যাক্স যদি কোনো সময় জানতে চায় যে এই টাকাগুলো তার কোথা থেকে আসলো, সে কিন্তু তার কোনো উত্তর দিতে পারবে না। ইনকাম ট্যাক্স ফর্মে কিন্তু এক্সেমটেড ইনকাম দেখানোর জন্য আলাদা একটি ঘর থাকে। সুতরাং ইনকাম যদি এক্সেমটেডও হয়, তাহলে কিন্তু সেই টাকাটি আমাদের এক্সেমটেড ইনকামের ঘরে অবশ্যই দেখাতে হবে। 6 নম্বর, কনফিউজড বিটুইন অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড ফিনান্সিয়াল ইয়ার। ম্যাক্সিমাম অ্যাসেসি আছে যারা কিন্তু ফিনান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কী সেটা বুঝতে পারে না। খুব সংক্ষেপে বলতে গেলে, যে বছরের ফাইল আমরা করছি তাকে আমরা ফিনান্সিয়াল ইয়ার বলি,
আর যে বছরে দাঁড়িয়ে আমরা সেই ফাইলটি করছি সেই বছরকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে থাকি। এই অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফিনান্সিয়াল ইয়ারের পার্থক্য না বোঝার জন্য অনেক ব্যক্তি অনেক সময় দেখা যায় তারা ভাবে তাদের ইনকাম ট্যাক্স ফাইল হয়ে গেছে, সুতরাং তাকে এই বছরের আর ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না। তখন কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইল সেই বছরের জন্য মিস হয়ে যায় এবং পরে কিন্তু সে সুযোগও পায় না সেই ইনকাম ট্যাক্স ফাইল করার। অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে পার্থক্য কী সেই সম্পর্কেও আমাদের একটি ডেডিকেটেড ভিডিও আছে, আই বাটনে এবং ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, অবশ্যই এই ভিডিওর পর দেখে নেবে। 7 নম্বরে হলো অনেক ব্যক্তির ধারণা থাকে যে তার ইনকাম থেকে টিডিএস ডিডাক্ট করে নিয়েছে, সুতরাং তাকে ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই। এটাও কিন্তু একটা কমন মিস্টেক যেটা অনেক ব্যক্তিই করে থাকে। টিডিএস ডিডাকশনের সাথে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো সম্পর্ক নেই। কেউ যদি কোনো কোম্পানি থেকে স্যালারি পায় এবং তার বিনিময়ে সেই কোম্পানি যদি তার টিডিএস কেটে থাকে তাহলেও কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এক্ষেত্রে 3টি সিচুয়েশনের মধ্যে আমরা পড়তে পারি। 1 নম্বর হলো আমাদের টিডিএস বেশি কাটা হয়ে গেছে, সুতরাং সে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পয়সা আরও ফেরত পাবে। 2 নম্বর সিচুয়েশন হতে পারে যেখানে আমাদের টিডিএসের পরিমাণ সঠিক কাটা হয়েছে এবং আমাদের কোনো ট্যাক্স পেয়েবেল হচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে হবে যে আমাদের ইনকাম এত হচ্ছে এবং তার বিনিময়ে আমার এত টাকা টিডিএস হিসাবে ডিডাক্ট করে নিয়েছে, সুতরাং আমার কোনো ট্যাক্স পেয়েবেল নেই। এবং 3 নম্বর সিচুয়েশন হতে পারে যে আমাদের টিডিএসের পরিমাণ কম কাটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করে ব্যালেন্স টাকাটি আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা করে তারপরে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 8 নম্বর হলো অনেক ব্যক্তি আছে যারা ইনকাম ট্যাক্স ফাইল করার আগে তাদের 26AS এবং AIS চেক না করেই তাদের ইনকাম ট্যাক্স ফাইল করে ফেলে। আমাদের যদি কোনো টিডিএস কাটা হয়ে থাকে, সেটা ব্যাংক থেকে হতে পারে অথবা কোনো কোম্পানি থেকে হতে পারে, সেটা কিন্তু 26AS এ রিফ্লেক্ট করবে। আর AIS হলো একটা ফিনান্সিয়াল ইয়ারে যত ইনকাম আমরা করেছি তার মধ্যে যতগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্র্যাক করতে পেরেছে সেই ইনকামগুলো কিন্তু আমাদের AIS এ দেখাবে। সুতরাং আমরা ইনকাম ট্যাক্স ফাইল করার আগে আমাদের 26AS এবং AIS চেক করে নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। কেননা কোনো ইনকাম যদি AIS এ দেখায় এবং সেই ইনকামটি যদি আমরা ইনকাম ট্যাক্স ফাইলে যদি না দেখাই তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পরবর্তীকালে আমাদের নোটিশ পাঠাতে পারে। 9 নম্বর হলো এবং খুব কমন একটি মিস্টেক, সেটি হলো অনেক ব্যক্তি হলো ইনকাম ট্যাক্স ফাইল করে ফেলে, ইনকাম ট্যাক্স ফাইল করার পরে কিন্তু একটা ভুল করে ফেলে, তাদের ইনকাম ট্যাক্স ফাইল ভেরিফাই করে না। কারো যদি আধারের সাথে ফোনের লিঙ্ক থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু খুব সহজে ইনকাম ট্যাক্সের পোর্টালে গিয়ে তার ফাইল ভেরিফাই করে নিতে পারে। এছাড়াও নেট ব্যাংকিং এছাড়া অন্যান্য উপায়েও ভেরিফাই করা সম্ভব, সেটা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল হয়ে যাওয়ার 120 দিনের মধ্যে করে নিতে হবে। এবং যাদের ভেরিফিকেশন করা সম্ভব হবে না তাদের কাছেও কিন্তু 120 দিন সময় থাকে তাদের ইনকাম ট্যাক্স ফাইল সিগনেচার করে বেঙ্গালুরুতে পাঠাতে হয়। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে অ্যাকনলেজমেন্ট আমাদের দেওয়া হয় তার নিচেই কিন্তু সেই অ্যাড্রেস থাকে যেখানে আমাদের সেই ফাইল সিগনেচার করে পাঠাতে হয়। এক্ষেত্রেও আরেকটি ভুল অনেকে করে থাকে, আমাদের ইনকাম ট্যাক্সের অ্যাকনলেজমেন্ট যখন সিগনেচার করতে হবে সেটি কিন্তু অবশ্যই ব্লু বল পেনে করতে হবে। অনেক সময় অনেকে ব্ল্যাক ইঙ্কে সিগনেচার করে ফেলে এবং সেটি কিন্তু রিজেক্ট হয়ে যায়। 10 নম্বর হলো ইন্টারেস্ট অন এনএসসি। অনেক ব্যক্তি আছে যারা ভাবে এনএসসি থেকে যে ইন্টারেস্ট তারা আর্ন করছে সেটি পুরোপুরি রকমভাবে ট্যাক্স ফ্রি, সুতরাং এটি ইনকাম ট্যাক্স ফাইলে দেখানোর কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি বলবো এটা পুরোপুরি রকমভাবে ভুল ধারণা, কেননা এনএসসি থেকে যে ইন্টারেস্ট আমরা আর্ন করি সেটি কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম নয়, সেটি আমাদের ইনকামের সাথে অবশ্যই যোগ হবে। তবে হ্যাঁ, এনএসসি থেকে যে ইন্টারেস্ট আমরা আর্ন করি সেটা কিন্তু 80C সেকশানে আমরা আবার ছাড় পেয়ে যাই। সুতরাং আমরা এনএসসি থেকে যে ইন্টারেস্ট আর্ন করব সেটি ইনকাম ফ্রম আদার সোর্সে আমাদের ইনকামেও দেখাবো এবং 80C সেকশানে সেই ইন্টারেস্টের পরিমাণ আমরা ছাড়ও নিয়ে নেব। 11 নম্বরে আসছে অনেক ব্যক্তি আছে যারা কোনো পার্টনারশিপ কোম্পানির সাথে যুক্ত থাকে অথবা অনেক কোম্পানির ডাইরেক্টর থাকে। সেক্ষেত্রে দেখা যায় সেই কোম্পানি থেকে সে কোনো রেমুনারেশন নিচ্ছে। এছাড়া পার্টনারশিপ ফার্ম হলে সেখানে ইন্টারেস্ট ফ্রম ক্যাপিটালও সে আর্ন করতে পারে। এই ধরনের ইনকাম কিন্তু অনেকেই তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখায় না, এটাও কিন্তু ভবিষ্যতে তার একটা অসুবিধার কারণ হতে পারে। কেননা পার্টনারশিপ কোম্পানির যখন ফাইল সাবমিট করা হয় তখন কিন্তু সেখানে সেই ব্যক্তির প্যান নম্বর চলে যায় এবং সেই কোম্পানিতে তার ক্যাপিটালের পরিমাণ কতটা ইনক্রিজ করেছে অথবা কতটা প্রফিট সে আর্ন করেছে সেই পার্টনারশিপ ফার্মের ইনকাম ট্যাক্স ফাইলে কিন্তু সেটি দেখানো হয়।
সুতরাং তার পার্সোনাল ফাইল যখন করা হবে সেই ইনকামটি দেখানো অত্যন্ত প্রয়োজন, না হলে কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের অসুবিধা হতে পারে। 12 নম্বরে আছে এরিয়ার রিসিপ্ট। অনেক সময় দেখা যায় যে স্যালারিড পার্সনরা আছে তারা অনেক সময় আগের কোনো বছরের এরিয়ার পেয়ে থাকে। সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি তখন মনে করে যে এই ইনকামটি যেহেতু আমার এবছরের ইনকাম নয়, সুতরাং আমাকে ইনকাম ট্যাক্স ফাইলে এটি দেখাতে হবে না। এটিও কিন্তু খুবই ভুল ধারণা। সেটিও কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে। তার কনসালটেন্টের সাথে কথা বলে তাকে জানাতে হবে যে সে কত এরিয়ার পেয়েছে, কোন কোন বছরের এরিয়ার সে পেয়েছে, এবং যে যে বছরের এরিয়ার তিনি পেয়েছেন সেই বছরের ইনকাম ট্যাক্স ফাইলও কিন্তু তার কনসালটেন্টকে প্রোভাইড করতে হবে তার ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য। তাহলে বন্ধুরা আশা করি বোঝা গেছে যে কমন মিস্টেক আমরা যেগুলো করে থাকি একটা ইনকাম ট্যাক্স ফাইল করার সময়। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।